তো আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 10, ওয়ান স্যাম্পল টেস্ট অফ হাইপোথিসিস। তো লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 9 করেছিলাম, এস্টিমেশন এন্ড কনফিডেন্স ইন্টারভাল। সেখানে আমরা জেড এবং টি এর জন্য কনফিডেন্স ইন্টারভাল বের করেছিলাম। দেন আজকে আমরা শিখবো কিভাবে হাইপোথিসিস টেস্ট করতে হয়। তো এই চ্যাপ্টার বা আমাদের আরো যে সামনে দুই চ্যাপ্টার আছে সেগুলো একটু কিন্তু অন্য ম্যাথের থেকে একটু ডিফারেন্ট। এখানে বুঝতে হবে, অঙ্ক ছোট ছোট বাট বোঝাটা আছে ইম্পর্টেন্ট, কারণ এখানে কমেন্ট করতে হবে কিছু স্ট্যাটিস্টিক্স উপর বেস করে। আমাদের বলতে হবে যে বিষয়টা সত্যি নাকি সত্যি না, অথবা একসেপ্ট করলাম নাকি রিজেক্ট করলাম। ঠিক আছে। সো আমাদের এই হাইপোথিসিস টেস্ট করতে গেলে আমাদের প্রথমে দুই একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে হাইপোথিসিসটা কি। সো দেন আমরা কিভাবে হাইপোথিসিস টেস্ট করে সেটা শিখবো। এখানে বলছে ওয়ান স্যাম্পল টেস্ট, দেন আমরা করবো টু স্যাম্পল টেস্ট অ্যান্ড লাস্টলি করবো থ্রি স্যাম্পল টেস্ট। তাহলে আমাদের পড়াশোনা এই সেমিস্টারের জন্য শেষ হবে। ওকে, সো ওয়ান স্যাম্পল মানে হচ্ছে আমরা যেটা বুঝি একটা স্যাম্পল, হ্যাঁ, সেটাকে আমরা ওয়ান স্যাম্পল টেস্ট করি। যেমন মনে করেন যে আপনারা যেটা কাজ করতেছেন, একটা স্যাম্পল নিচ্ছেন 50 জন বা 55 জনের বা 60-65 জনের, তো এটা হলো একটা স্যাম্পল। এরকম যদি আমরা আরেকটা স্যাম্পল দিই, ফর এক্সাম্পল মেল স্টুডেন্টদের একটা স্যাম্পল 50 জনের, আবার ফিমেল স্টুডেন্টের স্যাম্পল 50 জনের, সো তখন কিন্তু আমাদের দুইটা স্যাম্পল হয়ে যাবে। তখন আমরা টেস্ট করবো যে মেল এবং ফিমেলের রেজাল্ট সেম নাকি সেম। আর থার্ড স্যাম্পল যেটা, সেটা হবে আরো বেশি গ্রুপ। মনে করেন যে আপনার হলেন 8 ব্যাচ, 7 ব্যাচ অথবা 6 ব্যাচ, এই 3 ব্যাচের রেজাল্ট কি সেম নাকি সেম না। তো যখন আমরা এই তিন করবো তখন হচ্ছে যে হ্যাঁ, 3 স্যাম্পল টেস্ট হবে। বা এরকম আমরা আরো বেশি করতে পারি, যেহেতু আপনারা এগ্রিকালচার স্টুডেন্ট, আপনারা জানেন যে আপনাদের অনেকগুলো প্লট থাকবে, জমি থাকবে। সেই জমিগুলোর সবগুলারই ফর এক্সাম্পল 5টা জমি আছে একই সাইজের, বা আপনারা যেহেতু সিট বপন করেন বিভিন্ন একটা নির্দিষ্ট জায়গায় ছোট ছোট প্লটে, তো আপনারা দেখবেন যে প্রতিটা প্লটের প্রোডাক্টিভিটি কি সেম। অথবা ফর এক্সাম্পল আপনারা দিতে পারেন যে ধরে নিলাম ল্যান্ড প্রোডাক্টিভিটি সেম, সব 5 ধরনের বীজ লাগাইলেন, তো 5টা বীজের প্রোডাক্টিভিটি কি সেম। অথবা 5 ধরনের সার দিলেন, এগুলোর কি প্রোডাক্টিভিটি সেম। যখন এরকম হবে তখন নর্মালি মোর দ্যান টু স্যাম্পল টেস্ট হবে। সো এগুলো আপনারা হয়তো করবেন সামনে আপনাদের বিভিন্ন কোর্স। তো যাই, এখন হচ্ছে যে আমাদের এই হাইপোথিসিসটা প্রথমে আমরা জানি, সে দেন হচ্ছে যে আমাদের এই ওয়ান স্যাম্পল টেস্টে আমরা যাব। বাট এই মানে অঙ্কগুলো বেশি বড় না, একবার বুঝলে 3টা অঙ্ক করা খুব কঠিন হবে, বা 3 ধরনের নিয়ম বোঝা কঠিন হবে। সো প্রথমে আমরা ডেফিনেশনে যাচ্ছি, হোয়াট ইজ দ্য হাইপোথিসিস। সো হাইপোথিসিসটা কি সেটা আগে আমরা সিম্পলি বুঝি। যেমন আমরা কিন্তু ফেসবুকে অনেকেই পোস্ট দিই, তাই না। ফর এক্সাম্পল আমি এখন খেলতে যাচ্ছি, বা ফর এক্সাম্পল আমার আগামী পরশুদিন বিয়ে, অথবা মনে করেন যে আমার মনের মানুষ হারিয়ে গেছে, লাইক দ্যাট। তো এগুলো হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট। তো যখন আমরা কোনো পপুলেশন সম্পর্কে এরকম স্টেটমেন্ট দিব, ফর এক্সাম্পল এই পপুলেশনের গড় বয়স 22 বছর, বা এই জমির গড় উর্বরতা ভালো, অথবা এই পপুলেশনের বা কি বলে এমপ্লয়ীদের গড় বেতন ফর এক্সাম্পল 50,000 টাকা, অথবা এগ্রিকালচার ডিপার্টমেন্টের স্টুডেন্টদের গড় সিজিপিএ 3.5। সেখানে কিন্তু পুরা একটা পপুলেশন সম্পর্কে বলা হচ্ছে, এগ্রিকালচার স্টুডেন্ট, এমপ্লয়ীদের স্যালারি। তো যখন এই ধরনের একটা স্টেটমেন্ট থাকবে সেটাকে নর্মালি আমরা বলি হাইপোথিসিস। তো সেটাই এখানে বলা হয়েছে অ্যাজ এ ডেফিনেশন, হাইপোথিসিস আই স্টেটমেন্ট অ্যাবাউট আ পপুলেশন প্যারামিটার সাবজেক্ট টু ভেরিফিকেশন। সো পপুলেশনের প্যারামিটার মানে আমরা বলি যে পপুলেশনের মিন হতে পারে, ভেরিয়েন্স হতে পারে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হতে পারে। হ্যাঁ, তো আমরা নর্মালি সব সময় পড়ে থাকি পপুলেশনের মিন সম্পর্কে। সো আমরা লাস্ট ক্লাসে মিনের কনফিডেন্স ইন্টারভাল বের করেছিলাম, আজকেও আমরা মিনের জন্যই করবো। সো আমরা নর্মালি মিনের জন্যই পড়বো, সো অন্য প্যারামিটার আমরা কথা বাদ দিলাম। So আমাদের স্টেটমেন্ট অ্যাবাউট পপুলেশন মিন সাবজেক্ট টু ভেরিফাই। সো পপুলেশনের মিন সম্পর্কে একটা স্টেটমেন্ট থাকবে যেটাকে আমাদের ভেরিফাই করতে হবে। আমরা যেমন আপনার প্র্যাকটিক্যালি কিন্তু শিখিয়েছি যে আমরা দেখতে চাচ্ছি যে
ফর এক্সাম্পল অ্যাটিটিউড টুয়ার্ড এগ্রিকালচার সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট অন ফর এক্সাম্পল এগ্রিকালচার ক্যারিয়ার ইন্টেনশন। তো আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি যে আসলে অ্যাটিটিউড এবং এগ্রিকালচার ক্যারিয়ার ইন্টেনশনের মধ্যে সম্পর্ক আছে কিনা। এই জন্য কিন্তু আপনারা কি করছেন, এটা কিন্তু পুরা এগ্রিকালচারের সব স্টুডেন্ট রিলেটেড হাইপোথেসিস। কিন্তু আপনারা কি করতেছেন, 50 জন বা 55 জনের স্যাম্পলস কালেক্ট করার পরে কিন্তু আপনারা আপনাদের যে রেজাল্ট পাবে সেটা কিন্তু ভেরিফাই করবেন যে আসলেই আমি যে স্টেটমেন্টটা দিছি অ্যাটিটিউড এবং সাবজেক্ট কি বলে এগ্রিকালচার ইন্টেনশন কোরিলেটেড বা ইম্প্যাক্ট করে অ্যাটিটিউড অন এরিয়ার ইন্টেনশন। তো তখন কিন্তু আপনারা আপনাদের রেজাল্টের উপর বেস করে বলবেন যে হ্যাঁ এটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট আছে অথবা নাই। থাকলেও কোনো সমস্যা নাই, না থাকলেও কোনো সমস্যা নাই, বাট আমরা স্যাম্পল নিয়ে কিন্তু টেস্ট করে দেখবো যে আসলে তাদের মধ্যে সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট আছে নাকি নাই। তো এটাই হচ্ছে আমাদের সিম্পল ডেফিনিশন হাইপোথিসিসে, আপনারা পড়ে ফেলবেন। এখন হচ্ছে যে আমরা কিভাবে টেস্ট করবো। তো টেস্ট করতে গেলে আমাদের 5টা স্টেপ ফলো করতে হবে, ঠিক আছে? 5 স্টেপস ফর টেস্টিং এ হাইপোথিসিস। তো আমরা 5টা স্টেপ ফলো করে হাইপোথিসিস টেস্ট করবো। সো টেস্ট এখানে যেমন স্টেপ গুলো লিখে দেওয়া আছে। 1 নম্বর স্টেপ, স্টেট দ্য নাল এন্ড অল্টারনেটিভ হাইপোথিসিস। সো নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস নামে দুটো হাইপোথিসিস থাকবে, এগুলো কি সেটা আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে বা লিখতে হবে। দেন সিলেক্ট আ লেভেল অফ সিগনিফিকেন্স। সো লেভেল অফ সিগনিফিকেন্স কত হবে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। আমরা যেমন পড়েছিলাম 95% কনফিডেন্স ইন্টারভাল, 99% কনফিডেন্স ইন্টারভাল অথবা 90% কনফিডেন্স ইন্টারভাল। তার অপোজিটটা আমরা কিন্তু বলেছিলাম যে লেভেল অফ সিগনিফিকেন্স বা ইরোড, রাইট? সো ইরোডটাই কিন্তু এখানে লেভেল অফ সিগনিফিকেন্স ইউজ কাজ করবে। তো আগে আমাদের 95 বা 90 বা 99 ছিল, এখন আমাদের হবে 10%, 5% আর 1%। তো দুইটা হলো, দুইটার কিন্তু অপোজিট ডিরেকশন। যাই হোক, সো আমরা এটা লিখবো, এটা আসলে রিসার্চারের উপর ডিপেন্ড করে কত পার্সেন্ট আপনি লেভেল অফ সিগনিফিকেন্স নেবেন। দেন আইডেন্টিফাই দ্য টেস্ট স্ট্যাটিস্টিক। তো এখানে বিভিন্ন ধরনের টেস্ট স্ট্যাটিস্টিক আছে, যেমন আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম কিন্তু একটা জেড আর একটা টি, রাইট? সো এছাড়াও কিন্তু আরো আছে যেমন এফ, কাই স্কয়ার। তো এত কঠিনে আমরা যাব না, আমরা বেসিক্যালি জেড আর টি পড়াইতাম, যেহেতু আমাদের সময় কম আমরা এখানে শুধুমাত্র জেডই পড়াবো, ঠিক আছে? তো এখানে আইডেন্টিফাই করার কিছু নেই, আমাদের একটাই থাকবে জেড স্ট্যাটিস্টিক, সেটা আমরা ইউজ করব। দেন আছে যে ফর্মুলেটেড ডিসিশন রুল। সো আমাদের একটা রুল সেট করতে হবে যে কখন আমরা এই যে স্টেটমেন্টটা সত্যি বলবো আর কখন স্টেটমেন্ট সত্যি বলবো না, অথবা হাইপোথিসিসটা সত্যি বলবো বা সত্যি বলবো না। সেই রুলটা আগে সেট করতে হবে, তারপরে আমরা কি করবো, আপনার যেভাবে স্যাম্পল নিচ্ছে এভাবে স্যাম্পল নেওয়ার পরে আমাদের ডিসিশন নিতে হবে যে আসলেই পপুলেশনের প্যারামিটার সম্পর্কে যে স্টেটমেন্টটা দেওয়া ছিল সেটা সত্যি নাকি সত্যি না, অর্থাৎ আমরা রিজেক্ট করবো নাকি রিজেক্ট করবো না। তো এই 5টা স্টেপ আমরা ইউজ করবো। তো এই 5টা স্টেপ আমি আর একটু আপনাদের আগে বলতেছি কিভাবে আমরা এগুলা করবো, তারপরে এই অনুযায়ী আমাদের অঙ্কটা হবে আর কি, 5টা স্টেপ ফলো করে। তো 1 নম্বর স্টেপ ছিল আমাদের স্টেট দ্য নাল হাইপোথিসিস এন্ড অল্টারনেটিভ হাইপোথিসিস। সো আমি মনে করেন বলতেছি যে আপনাদের 8 ব্যাচের স্টুডেন্টদের গড় সিজিপিএ ফর এক্সাম্পল 3.25। তাহলে আমি স্টেটমেন্ট দিলাম কি যে এগ্রিকালচার 8 ব্যাচের স্টুডেন্টদের গড় সিজিপিএ কত, গড় সিজিপিএ অর্থাৎ মিউ সমান সমান কত, 3.25। সো এখানে আমাদের 80 জন স্টুডেন্ট আছে। সেটা আমার একটা স্টেটমেন্ট অথবা হাইপোথিসিস, এই যে পপুলেশনের মিন, অর্থাৎ আপনার এখানে 80 জন স্টুডেন্ট যারা একটা পপুলেশন, তার আমরা মিন সম্পর্কে স্টেটমেন্ট করলাম 3.25। তো এখন আপনাকে যেটা টেস্ট করতে হবে, আমার স্টেটমেন্ট বললে আপনি মেনে নেবেন না, তো আপনাকে টেস্ট করতে হবে যে মিউ নট ইকুয়াল টু 3.25। কারণ একজন যদি আপনাকে বলে, ফর এক্সাম্পল আমরা মেয়েদের কথা বলি, যে একজন বললো যে এই পেট্রোলিয়াম জেলিটা ফর এক্সাম্পল সজীবতা এনে দেয়, এখন দিলেই তো আপনি বিশ্বাস করবেন না, তাহলে আগে কি করবেন, আগে 2-1 বার ইউজ করবেন, তারপরে কিন্তু আপনি বলবেন যেটা ভালো নাকি মন্দ, ঠিক আছে? সো আমি বললাম যে মিন হচ্ছে 3.25, তো বলার সাথে সাথে তো আপনি বিশ্বাস করবেন না, সেটা করতে গেলে কি করতে হবে,
এখন হচ্ছে যে আপনার ব্যাচের ধরেন 10 জনকে জিজ্ঞাসা করতে পারেন, তারপর 10 জনের সিজিপি নিয়ে এভারেজ করে দেখতে পারেন যে আসলে আমার কথাটা সত্যি নাকি মিথ্যা। তো সেই কাজটাই আমরা করব। তো যখন এই যে স্টেটমেন্টটা থাকবে মিউ ইকুয়াল টু 3.25, তো এটাকে আমরা বলি নাল হাইপোথিসিস। অর্থাৎ একটা স্টেটমেন্ট দেওয়া আছে পপুলেশন প্যারামিটার মিন সম্পর্কে বা মিন সম্পর্কে, এবং আপনি যেটা করবেন আপনাকে সেটা কি করতে হবে, অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা এটাকে H1 অথবা H দ্বারা লিখি। তো আপনার এটা লিখতে হবে যে H1 কি, নট ইকুয়াল টু। হ্যাঁ, আমরা কিন্তু আরো ধরনের আছে, লেস দেন মোর দেন আছে, সেটাও আমরা শেখাচ্ছি না আপাতত। ফর সিম্পলিসিটি আমরা টু টেল টেস্টই পড়াবো। হ্যাঁ, এটাকে বলে টু টেল টেস্ট। আমি যদি এরকম বলতাম যে সাপোজ মিন লেস দেন ইকুয়াল টু 3.25, তখন কিন্তু আপনাকে টেস্ট করতে হতো মিন মোর দেন 3.25। তো যখন এরকম থাকতো লেস দেন মোর দেন, সেটাকে আমরা টু ওয়ান টেল টেস্ট বলতাম, আর এটাকে আমরা টু টেল টেস্ট বলি। হ্যাঁ, এটা হলো টু টেল টেস্ট। কারণ এখানে নট ইকুয়াল টু মানে কি, কম হতে পারে বেশি হতে পারে। এটা হলো ওয়ান টেল টেস্ট। তো যাই হোক, আমরা সিম্পলিসিটি আমাদের এই ওয়ান টেল টেস্ট আমরা বাদ দিয়ে দিচ্ছি, যাতে আপনারা কনফিউজড হয়ে না যান পরীক্ষায়, যত সময় কম আর হচ্ছে যে অনলাইনে শিখতেছেন। তাই এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো এটা নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নাই। কারণ এটার জন্য কিন্তু আবার টেবিলের যে মান ছিল আমরা শেখাইছি, সেই মাঝখানে আমার মনে আছে মাঝখানের লাইনটা কিন্তু বাদ দিয়ে দিয়েছিলাম, আমাদের যে নর্মাল ডিস্ট্রিবিউশনের টেবিল। হ্যাঁ, আশা করি আপনাদের মনে আছে। টেবিল টেবিল সেইখানে কিন্তু আমরা মাঝখানে যে লাইনটা সেটা কিন্তু বাদ দিয়েছিলাম। তো আমরা যদি ওয়ান টেল টেস্ট নিতাম তখন কিন্তু আমাদের এই লাইনটা দরকার হতো, কিন্তু এটা আমরা আপাতত বাদ দিয়ে দিছি। তো আমরা আসলে বাদই দিয়ে দিলাম, আপনারা শিখতে পারলেন না। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের আবার। সো ওয়ান টেল টেস্টের বিষয়গুলো আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। So, আমরা টু টেল টেস্ট নিয়ে কাজ করব সব জায়গায়। আপনাদের স্পিসেস এর মধ্যে টু টেল টেস্টেরই কাজ আছে, ওয়ান টেল টেস্ট কম ইউজ। তাহলে এইগুলো আমাদের বোঝা গেল। প্রথম যে স্টেপ ছিল কি আমাদের, 1 নম্বর স্টেপ ছিল স্টেট দ্য নাল হাইপোথিসিস এন্ড অল্টারনেট হাইপোথিসিস। সো আমাদের নাল হাইপোথিসিস কি, আমরা একটা স্টেটমেন্ট দিলাম যে পপুলেশনের মিন হচ্ছে, বা এটা কিন্তু কোশ্চেনে থাকবে, পপুলেশনের মিন হচ্ছে 3.25। তখন আপনাকে অল্টারনেট হাইপোথিসিস লিখতে হবে মিউ নট ইকুয়াল টু 3.25। সো দিস ইজ দ্য স্টেপ নাম্বার 1। আমার কথা শুনতে পাচ্ছেন? আছেন তো ক্লাসে নাকি? জি স্যার। সো দেন আমাদের বলছে 2 নম্বর স্টেপ। সো 2 নম্বর স্টেপ হচ্ছে কি, সিলেক্ট আ লেভেল অফ সিগনিফিকেন্স। সো লেভেল অফ সিগনিফিকেন্স কত সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো বেসিক্যালি আমরা কোশ্চেনে দিয়েই দিব যে কত পার্সেন্ট আপনি লেভেল অফ সিগনিফিকেন্স নেবেন। তো কোনো কিছু বলা না থাকলে আমরা নর্মালি লেভেল অফ সিগনিফিকেন্স, ঠিক আছে, লেভেল অফ সিগনিফিকেন্সকে আমরা 5 ধরি, 5%। আর যদি বলে দেওয়া থাকে সাপোজ 10% বা 1%, সেটা তো বলে দেওয়া থাকবেই। আর বলে দেওয়া না থাকলে আপনাকে ধরে নিতে হবে লেভেল অফ সিগনিফিকেন্স, এটাকে আমরা আলফা দ্বারা লিখি। সো এটা সমান সমান 5%। হ্যাঁ, 5%, অথবা কোথাও কোথাও লেখা থাকে 0.05। আমরা মনে আছে আমরা কিন্তু বলেছিলাম এটার উপর বেস করে কিন্তু আমরা সিগনিফিকেন্স ভ্যালুকে চেক করেছিলাম যে সিগনিফিকেন্ট কিনা। আর সেই এটাই কিন্তু সেই সিগনিফিকেন্স লেভেল। হ্যাঁ, যেখানে সিগ লেখা থাকে আমরা স্পেসে দেখেছি 5% লেভেলে আমরা চেক করি যে আসলে হাইপোথিসিসটা সিগনিফিকেন্ট কিনা বা রিলেশনশিপটা সিগনিফিকেন্ট কিনা, ঠিক আছে। তো এটা বেসিক্যালি ডিফল্ট আকারে সবসময় 5% দেওয়া থাকে বা 0.05 দেওয়া থাকে। তো এটা হলো আমাদের স্টেপ নাম্বার 2। দেওয়া থাকবে কত পার্সেন্ট, তার উপর বেস করে আমাদের জেড এর মান বের করতে হবে। স্টেপ নাম্বার 3 বলছি কি, আইডেন্টিফাই দ্য টেস্ট স্ট্যাটিস্টিক্স। তো এখানে আমরা যেহেতু ফিক্স করে দিলাম, আমরা বলছিলাম জেড আছে, টি আছে, এফ আছে, কাই স্কয়ার আছে, এরকম অনেক টেস্ট স্ট্যাটিস্টিক আছে। তো সবগুলো আমরা বাদ দিয়ে শুধু একটাই রাখতেছি, আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক হবে কি
3 নাম্বার স্টেপ আমাদের একটাই আমরা শিখতেছি টেস্ট স্ট্যাটিস্টিক, এটা হলো জেড। তো জেড এবং জেড সমান সমান একটু, এটা কিন্তু একটু ডিফারেন্ট, আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে কিন্তু একটু পড়েছিলাম জেড সমান সমান ছিল এক্স মাইনাস মিউ বাই সিগমা, কিন্তু এখানে হবে যেহেতু মিন টেস্ট করতেছি এই জন্য এখানে চলে আসবে এক্স বার। ঠিক আছে, এক্স বার মাইনাস মিউ, আর সিগমার জায়গায় আসবে সিগমা বাই রুট বার এ, না এটা হলো আমাদের ফর্মুলা ফর ক্যালকুলেটিং জেড স্ট্যাটিস্টিক। তো এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। স্ট্যাটিস্টিক জেড ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ দেন divided by sigma divided by root over a. So this is the formula for finding z। এই হলো আমাদের স্টেপ নাম্বার 3। দেন স্টেপ নাম্বার 4, স্টেপ নাম্বার 4 হচ্ছে ডিসিশন রুল। হ্যাঁ, ফর্মুলা ডিসিশন রুল। আমাদের একটা ডিসিশন রুল নিতে হবে, কারণ কখন, হ্যাঁ না হাইপোথিসিস এই যে আমরা লিখলাম যে মিউ সমান সমান 3.2, এটাকে আমাদের রিজেক্ট, আমাদের মনে রাখতে হবে আমাদের সব সময় টার্গেট হচ্ছে যে নাল হাইপোথিসিস দেয়া আছে সেটাকে রিজেক্ট করা। মনে থাকবে কি করতে হবে আমাদের সব সময়, বলেন দেখি একজন। শুনতে পেয়েছেন? কেউ শুনতে পায় নাই। শুনতেছি স্যার। আমরা আবার বলতেছি আমাদের সবসময় টার্গেট থাকবে যে নাল হাইপোথিসিস অর্থাৎ মিউ সমান সমান সামথিং, সেটাকে রিজেক্ট করা, এটাই হলো আমাদের মেইন টার্গেট। ঠিক আছে, অর্থাৎ কেউ একজন বললেই তার কথা আমরা বিশ্বাস করব না, নিজেকে যাচাই করব, নিজে যাচাই করব, তারপরে তার কথা যদি আমরা মানে রেজাল্ট ভ্যালিড পাই তাহলে বিশ্বাস করবো, আদারওয়াইজ বিশ্বাস করবো, তাই না? নাকি বললেই বিশ্বাস করে ফেলবো? তো এই জন্য আমাদের টার্গেট আছে সবসময় যে নাল হাইপোথিসিস সেটাকে রিজেক্ট করা। যেমন আমরা রিজেক্ট করতে গেলে আমাদের ডিসিশন রুলটা লিখতে হবে কখন আমরা রিজেক্ট করব। হ্যাঁ, তো সেই কাজটা আমরা করব, কিন্তু এখানে তো অনেক বড় করে লিখে ফেললাম সব। ঠিক আছে, কারণ এটা মুছে দেওয়ার ব্যবস্থা করবো, থাকলে ভালো হইতো। ঠিক আছে, তো আমরা এর ভিতরে লিখি তো ডিসিশন রুল। আমার হচ্ছে কখন রিজেক্ট করব সেটা আগে লিখে লিখে রাখতে হবে। তাহলে প্রথমে ডিসিশন রুল বের, হ্যাঁ বের করতে গেলে প্রথমে আমাদের আগে জেড এর মান টেবিল থেকে বের করতে হবে। এটা কিন্তু আমরা টেস্ট স্ট্যাটিস্টিক লিখবো না, এটা কিন্তু আমরা ডাটা থেকে পাবো। আর টেবিল থেকে একটা মান আমরা এর আগে বের করা শিখছি, সেই মানটা এখানে আবার লিখতে হবে। তো ধরে নিলাম আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স কত ছিল, 0.05, রাইট? আমরা এটা লিখে রাখি এখানে আলফা ইকুয়াল টু 0.05 বা 5%। তাহলে এখানে আমাদের আমাদের প্রথমে জেড এর মান বের করতে হবে টেবিল থেকে, ফর আলফা লিখি আলফা ইকুয়াল টু 0.05। ঠিক আছে, জেড আমরা জেড ভ্যালু, আচ্ছা ফর্ম টেবিল লিখি। টেবিল থেকে আমরা কত পাবো সেটা আমরা এখন দেখবো, তারপরে কম্পেয়ার করবো। সো আমরা টেবিল কোথায় গেল, এটা দিছি, এখানে আছে। So, আমরা বলছিলাম আমাদের লাস্টের রোটা দেখতে হবে আর ফার্স্টের রোটা দেখতে হবে। আমাদের লাস্টের রো দেখতে হবে 0.05 কোথায়। লাস্টের রোতে 0.05 হলো এটা। কলম কেমন অন্য করা নিতে পারি, এটা হলো আমাদের 0.05, এটা হলো সিগনিফিকেন্স লেভেল 0.05। এর উপরে আমরা দেখবো কার মান, হ্যাঁ এখানে এক্সটাই হলো আমাদের জেড এর কাজ করবে। সো দিস ইজ দ্য 1.96, এটা হলো আমাদের এক্স বা জেড এর মান। তো সেটাই আমরা পেয়ে গেলাম। যদি লেভেল অফ সিগনিফিকেন্স 0.05 হয় তাহলে আমাদের জেড হবে 1.96। তো সেটাই এখন আমরা এখানে লিখবো। তো আমরা পেলাম 1.96, এটা হলো আমাদের টেবিল থেকে ক্যালকুলেটেড মান। তাহলে এখন হচ্ছে যে এই মানটার উপর বেস করে আমরা আমাদের নালা বলছে রিজেক্ট করবো না এটা বুঝবো সেটা লিখবো। সো
we reject the null hypothesis if কখন আমরা রিজেক্ট করব, হ্যাঁ, z calculated at some variable value less than minus 1.9, sorry, 1.96 or calculated value more than 1.96. So এটা হলো আমাদের রুল। কখন আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব, যদি জেড ক্যালকুলেটরের মান, অর্থাৎ আমরা জানি না জেড এর মানটা পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে, ঠিক আছে। তো যদি নেগেটিভ আসে তাহলে যদি মাইনাস 1.96 ছোট হয়, আমরা যদি গ্রাফে দেখাই এখানে, ঠিক আছে, আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভ এরকম ছিল, আমরা দেখেছি। এখানে হলো জেড এর মান, এখানে হলো 0, হ্যাঁ, আর এদিকে আমরা একটা দাগ দিব, এদিকে হচ্ছে -1.96, আর এদিকে একটা দাগ দেবো, এখানে হচ্ছে +1.96। তো এখানে আমরা কালো করে দিব, হ্যাঁ, কালোটাকে বলা হয় রিজেকশন রিজিয়ন, দুই পাশেই কালো, ঠিক আছে। কালো বলে এখানে তো সব নীল হচ্ছে, আর এটা কলম দিয়ে দেখুন কালোই হবে। সো এই এই জায়গায় যদি বলে এটা করে রিজেকশন রিজিয়ন, রিজেকশন রিজিয়ন, এই কালোর মধ্যে বললেও রিজেকশন রিজিয়ন বা রিজেক্টেড, আর এই সাদার মধ্যে বললে অ্যাকসেপ্টেড, হ্যাঁ। সো ডিসিশন রুলটা কি হলো আমাদের, ইফ জেড ক্যালকুলেটেড ভ্যালু, ক্যালকুলেট মানে এই যে একটু পরে আমরা ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটাকেই আমরা জেড ক্যালকুলেটেড বলতেছি। এর মানটা যদি -1.96 থেকে ছোট হয়, কই, ঠিক আছে, অর্থাৎ যদি এই জায়গায় পড়ে, এই কালো রিজনের মধ্যে পড়ে, এই জায়গায় পড়ে, তাহলে রিজেক্টেড, অথবা যদি মোর দ্যান 1.96 অর্থাৎ এই কালোর মধ্যে পড়ে, তাহলে কি হবে, এখানে বললেও রিজেক্টেড। আর যদি এই দুই জায়গার বাদে ভিতরে পড়ে যায়, অর্থাৎ লেস দ্যান -1.96 না হয়, অথবা মোর দ্যান 1.96 না হয়, অথবা এই মাঝখানে পড়ে, তাহলে আমরা কি করব, হ্যাঁ, একসেপ্টেড করব, অর্থাৎ একসেপ্ট। কিন্তু আমরা বেসিক্যালি যেহেতু আমাদের টার্গেট ছিল রিজেক্ট করা, আমরা যদি রিজেক্ট করতে পারলাম না, আমরা বলবো যে ফেল টু রিজেক্ট। আমরা ডিরেক্ট নরমালি একসেপ্ট বলি না, হ্যাঁ, আমরা কি বলবো, আমাদের টার্গেট ছিল রিজেক্ট করা, যদি রিজেক্ট করতে পারলাম না তাহলে আমরা বলবো ওই ফেল টু রিজেক্ট। কথা কি বোঝা গেছে? জি স্যার। So আমরা আবার বলতেছি এই বিষয়টাই হচ্ছে যে কিন্তু আমাদের মেইন একটা বিষয়, অনেকেই এখানে একটু ইয়ে হয়ে যায়, বাট যেহেতু আপনাদের মাত্র একটাই টেস্ট, এই জন্য আপনারা বেঁচে গেছেন, নাহলে 1 till 2 টেস্ট হলে একটু মাথা গরম হয়ে যেত। তো আমরা আবার বলতেছি, ঠিক আছে, আমাদের ডিসিশন রুলটা কি, আমরা ডিসিশন রুলের জন্য প্রথমে টেবিল থেকে মানটা বের করবো। সো ফর আলফা ইকুয়াল টু 0.05, জেড ভ্যালু ফ্রম টেবিল, দিস ইজ 1.96। তো এই ভ্যালুটার উপর বেস করে আমাদের ডিসিশন রুলটা নিতে হবে। যেমন আমরা বলি না যে ফর এক্সাম্পল আপনারা ক্রিকেট খেলতেছেন, এখন যে ব্যাটসম্যান প্রতিনিয়তই 10 5 রান করে তাকে কি আপনারা নিবেন? তখন কিন্তু আপনারা ফিক্স করে দেবেন যার রান প্রতি ম্যাচে 20-এর উপরে আছে সে সিলেক্টেড, 20-এর নিচে থাকলে কিন্তু সে নেক্সট ম্যাচ খেলতে পারবে না। তো সিমিলার ওয়েতেই আমরা কখন নাল হাইপোথিসিসটা রিজেক্ট করব, যখন আমরা ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেই মানটা যদি আমাদের এই -1.96 ছোট হয়, যেহেতু টোটালটা যেজন দুই দিকে হবে ছোট হয়, অথবা যদি 1.96 এর থেকে বড় হয়, তাহলেই আমরা রিজেক্ট করব না হাইপোথিসিস, অর্থাৎ যে স্টেটমেন্টটা একজন দিয়েছে সেটাকে আমি রিজেক্ট করব। আর যদি এই মানের থেকে ছোট বা বড় না হয়, তখন আমরা তার কথাটা মেনে নিতে বাধ্য হব। তো আমরা রিজেক্ট করতে চেয়েছিলাম কিন্তু আমরা রিজেক্ট করতে পারলাম না, সো উই ফেল টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস এন্ড alternatively we accept his decision or statement or hypothesis, right? So এগুলো আমাদের স্টেপ নাম্বার 4। আমরা এভাবে লিখবো যে আমরা কখন রিজেক্ট করব, ঠিক আছে, এটা হলো আমাদের ডিসিশন রুল। দেন স্টেপ নাম্বার 5 যেটা হচ্ছে মেক আ ডিসিশন। তো এই রুলের উপর, হ্যাঁ, টেক আ স্যাম্পল, অ্যারাইভ আ ডিসিশন। তো এভাবে কি করবো, আমাদের এই স্যাম্পল ইনফরমেশন দেওয়া থাকবে, অর্থাৎ জেড দেওয়া থাকবে, সরি এক্স বার দেওয়া থাকবে, মিউ দেওয়া থাকবে, সিগমা দেওয়া থাকবে, এন দেওয়া থাকবে, সেখান থেকে আমরা, হ্যাঁ,
একটা মান পাবো এখান থেকে, মনে করেন আমরা একটা মান পাবো, ফর এক্সাম্পল 2.19 পাইলাম, এই মানটা আমরা ক্যালকুলেশন করে পেলাম, ডাটা দেওয়া থাকবে তার উপর বেস করে। তখন আমাদের ডিসিশনটা নিতে হবে। তাহলে আমরা কি ডিসিশন নিব বলেন দেখি একজন। ঠিক আছে, আমরা যদি এখানে এসে লিখি, বলেন আমরা কি ডিসিশন নিব। আমরা এখন ক্যালকুলেশন করে যেটার মান পেলাম 2.19, তাহলে আমরা কি ডিসিশন নিব? আমরা কি রিজেক্ট করব নাকি রিজেক্ট করব না? স্যার রিজেক্টেড হবে। হ্যাঁ, রিজেক্টেড হবে। সো আমরা এটাই লিখবো ডিসিশনে গিয়ে। ঠিক আছে, উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। ঠিক আছে, কেন? বিকজ সরি, বুঝতে পারছি, জেড ক্যালকুলেটেড ভ্যালু সেটা কত? 2.1, সরি 19 ইজ গ্রেটার দেন জেড ভ্যালু ফ্রম টেবল। এটার মানটা কত? 1 পয়েন্ট। এভাবে আপনারা লিখতে পারেন। Sorry, জায়গা কম, দেখা যায় না। সেটা আমরা ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারি। বিকজ জেড ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে কত? 2.19 and is greater than z value from table 1.96. That's why we reach the null hypothesis. একটা লাইন লিখি। সো আমরা একটা কমেন্ট লিখবো। তো যেহেতু আমরা রিজেক্ট করলাম, অর্থাৎ আমাদের মেইন টার্গেট ডিসিশন কিন্তু হবে বেসড অন আমাদের এই যে হাইপোথিসিসের উপর বেস করে কিন্তু ডিসিশন নিতে হবে। সো এটাই হবে আমাদের মেইন ফাইন্ডিং। সো আমরা কি পেলাম? আমরা কিন্তু রিজেক্ট করলাম। রিজেক্ট করলাম কি? অর্থাৎ নাল হাইপোথিসিস কি? নাল হাইপোথিসিস ছিল মিউ সমান সমান 3.25। অর্থাৎ দাবি করা হয়েছিল যে পপুলেশনের মিন, ফর এক্সাম্পল সিজিপি এর কথা বলেছিলাম, সিজিপি এর মিন হচ্ছে কত? 3.25। তাহলে আমরা কি পেলাম? আমরা কিন্তু রিজেক্ট করলাম। রিজেক্ট করলাম মানে ওইটা বাদ। তাহলে এখন আমরা কি পেলাম? অল্টারনেটিভ হাইপোথিসিসটাকে একসেপ্ট করবো যে তাহলে পপুলেশন মিনটা 3.25 নয়। এটা হবে আমাদের কমেন্ট। এটা এখন বেশি হইতে পারে, কম হইতে পারে, কিন্তু আমাদের যে স্যাম্পল তার উপর বেস করে আমরা বলতে পারি পপুলেশন মিনটা 3.25 নয়। তো সেটাই আমরা লিখবো, যেহেতু আমরা রিজেক্ট করেছি নাল হাইপোথিসিস। সো দা পপুলেশন মিন ইজ নট ইকুয়াল টু 3.25। ঠিক আছে, এই হলো আমাদের ওকে কমেন্ট। ঠিক আছে, আর যদি আমরা ফেল টু রিজেক্ট হতাম, অর্থাৎ রিজেক্ট করতে না পারতাম, তখন কিন্তু আমরা লিখতাম যে পপুলেশন মিনটা মিউ ইকুয়াল টু 3.25। কারণ আমরা যে ডাটা পাইছি তার উপর বেস করে আমরা এটাই মেনে নিতে বাধ্য হয়েছি, কারণ তার যে দাবি সেটাই সঠিক, কারণ আমরা স্যাম্পলরা এটাই বলতেছি। তাহলে এই হলো আমাদের স্টেপ গুলা, করে আমরা অঙ্ক করব। তো একটু একটু বোঝা গেল। জি স্যার। ওকে, সো বোঝা গেলে আমরা এখন অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারবো কি করতে হবে। স্যার 2.19 এটা ক্যালকুলেট করে বের করলাম। না, আপাতত আমরা ধরেছি, আমাদের তো এখন ডাটা নাই, ধরে নিলাম যে এটা মান আসছে, হ্যাঁ, বা আসবে, আমরা ক্যালকুলেশন করবো একটু পরে। ও, তো আমরা ধরে নিয়েছি যে এই মানটা আসছে, ফর এক্সাম্পল। ঠিক আছে, জি স্যার। এখানে তো আমাদের ডাটা নাই, so আমরা ক্যালকুলেশন করবো কি? তো আমাদের ডাটাতে আমরা চলে যাচ্ছি, এই জন্য আমরা আমরা মোটামুটি একটা আইডিয়া নিলাম। আমরা আবার বলতেছি, প্রথমে আমাদের স্টেপ হলো কি?
নাল হাইপোথিসিস অল্টারনেট হাইপোথিসিস লিখা। দেন সেকেন্ড হচ্ছে আমাদের লেভেল অফ সিগনিফিকেন্সটা কত, আলফার মানটা কত সেটা লেখা। 3 নম্বর স্টেপ কি, আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকটা কি, জেড। কিন্তু বললাম যে অনেক অপশন আছে, সেখান থেকে শুধুমাত্র আমরা জেডই পড়াচ্ছি, তো এখানে জেড এটাই ফর্মুলা সবসময় লিখতে হবে। 4 নম্বরে গিয়ে আমরা ডিসিশন রুল নিব। ডিসিশন রুল করতে গেলে আমাদের আলফার উপর বেস করে জেড এর মানটা টেবিল থেকে বের করতে হবে। দেন রুলটা লিখতে হবে যে কখন আমরা নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করব, কখন করব না। দেন তারপরে আমরা ক্যালকুলেশন করব জেড এর মানটা, করে আমরা জেড এর মান সামথিং একটা পাবো। সেটার উপর বেস করে টেবিলের মানের সাথে ক্যালকুলেশনের মানের একটা কম্পেয়ার করে আমরা ডিসিশন নিব রিজেক্ট করবো কি করবো না। দেন আমরা পপুলেশন মিনটা কত সেটা লাস্ট লাইনে গিয়ে লিখবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। তো যাই হোক, আমরা একটা অঙ্ক করলে মোটামুটি আপনারা বুঝতে পারবেন। তো এগুলো আমরা সব মুছে দিচ্ছি আপাতত, লেখাগুলো থাক। তো আমরা প্রথমে চলে যাচ্ছি। ঠিক আছে, আপনার হাইপোথিসিস, আচ্ছা ডেফিনেশন দুইটা করতে পারেন। আচ্ছা, নাল হাইপোথিসিস অল্টারনেটিভ যে দুইটা ডেফিনেশন করতে পারেন। আর আমরা বেশি কিছু এখানে পড়াচ্ছি না, কারণ আমরা বেশি কিছু দিব না এখান থেকে। সেই যে আমরা চলে যাচ্ছি এখানে, বইয়ের পেজ নাম্বার হচ্ছে 347 সফট কপির। তো এইখানে আমরা এক্সারসাইজ নাম্বার 1 করতেছি। এখানে কোশ্চেন অবশ্য বলা আছে যে এখানে কোশ্চেন এগুলো দেওয়া আছে উপরে। তো যেগুলো থাকে আমরা এটা চিন্তা করতেছি না, আমাদের যে 5টা স্টেপ আমরা সেটাই ফলো করব। সেই স্টেপ গুলো ফলো করেই আমরা অঙ্কটা করার চেষ্টা করব। আমরা এটাকে কপি করে নিয়ে যাচ্ছি ওয়ার্ড ফাইলে। কপি হয়ে যায়, এটা আবার কপি হয় না। তো এটা আমরা কপি করে নিয়ে যাই। তো ধরে নিলাম আমাদের এটা দেওয়া আছে, ঠিক আছে। সো বলছে নাম্বার 1 কোশ্চেন, a sample of 36 observation is selected from a normal population. The population mean is 49 and the population standard deviation is 5. So এখানে population standard deviation দেওয়া আছে, আমরা জানি সেটা দিলে z ইউজ করতে হয়। তো আমরা সেটাই আপাতত শেখাচ্ছি। Then conduct the following test of hypothesis using 0.05 significance level. তো এখানে আমাদের স্টেপ 1 নাল হাইপোথিসিস এবং অল্টারনেট হাইপোথিসিস কিন্তু দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এবং বাকি স্টেপ গুলো আমাদের ফিল আপ করে আমাদের টেস্টটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এটা হলো আমাদের এক্সাম্পল বা এক্সারসাইজ 1। তো আশা করি শুনতে পেয়েছেন আমার কথা। তো এখানে কি কি ইনফরমেশন দরকার সেটা আমরা জানি, যে স্যাম্পল, স্যাম্পল মানে হলো n, 36 দেওয়া আছে। দেন স্যাম্পল মিন কি এক্স বার সেটা দেওয়া আছে। পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা সেটা হচ্ছে 5 দেওয়া আছে। আর লেভেল অফ সিগনিফিকেন্স আলফা দেওয়া আছে 0.05। তো আমাদের ইনফরমেশন দেওয়া আছে। আর মিউ এর মান 50 এটাও দেওয়া আছে। তো এগুলো আমাদের ইনফরমেশন দেওয়া। তো এখন আমরা স্টেপ নাম্বার 1-এ চলে যাচ্ছি। ঠিক আছে, যদি এখানে দেওয়া দেওয়া আছে, প্রথমে আমরা 1 নাম্বার যদি আমরা লিখি অ্যান্সার, সরি রাইট, কি কি দেওয়া আছে সেটাকে আমরা লিখি হিয়ার। ঠিক আছে, n ইকুয়াল টু স্যাম্পল সাইজ কত 36। দেন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, তো লেখা আছে অ্যারেঞ্জিং, দেখি সিম্বলের মধ্যে সিগমা 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 নাই, ভিতরে আছে বুঝতে গেলে অনেক সময় যাবে। তো সিগমাটা আমাদের এরকমই ছিল না, 6-এর মতো, উল্টা 6 ছিল, ধরে নিলাম আমাদের এটাই সিগমা। আশেপাশে আছে সেরকম ছিল ধরে নিলাম না?
তো সিগমা ইকুয়াল টু কত দেওয়া আছে, সিগমা ইকুয়াল টু 5 এন্ড স্যাম্পল মিন, হ্যাঁ। তো এক্স বার, বার তো এখানে নাই, তো মাথায় আমরা এখান থেকে ডাক দিই। তো আমরা ধরলাম এক্স বার দেওয়া আছে কত, 49 দেওয়া আছে। and level of significance alpha, alpha আলফা দেওয়া আছে, আলফা ইকুয়াল টু কত, 0.05। এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে। ধরুন স্টেপ নাম্বার 1 কি আমাদের এইটা লিখতে হবে, সো আমরা এটা এখানে কপি করে পেস্ট করে দিতেছি। স্টেপ নাম্বার 1 নাল হাইপোথিসিস কে কিন্তু আমরা সবসময় H0 দেন হচ্ছে কোলন দিব, দেন মিউ ইকুয়াল টু 50। অল্টারনেট হাইপোথিসিস H1 কোলন দেন মিউ ইকুয়াল টু নট ইকুয়াল টু 50। এই হলো আমাদের স্টেপ নাম্বার 1। ঠিক আছে, আমরা এই জিনিসটাই লিখবো, যেহেতু দিয়ে দেওয়া আছে so আমাদের কোনো পেইন নাই। এটাই হলো আমাদের 1 নম্বর স্টেপ। ঠিক আছে, বোঝা গেল। জি স্যার। দেন 2 নম্বর স্টেপ বলছে কি লেভেল অফ সিগনিফিকেন্স। সো আমরা 2 নম্বর স্টেপ লিখবো। আমাদের স্টেপ লেখা লাগবে না, আমরা মনে মনে চিন্তা করবো 2 নম্বর স্টেপ। সো লেভেল অফ, সরি, সিগনিফিকেন্স সেটা দিয়ে দেওয়া আছে, সেটা আমরা এখানে লিখে ফেলবো, আলফা ইকুয়াল টু 0.5। এই হলো আমার 2 নম্বর স্টেপ ডান। দেন 3 নম্বর স্টেপ কি, টেস্ট স্ট্যাটিস্টিক্স। তো টেস্ট স্ট্যাটিস্টিক, এখানে আবার কিন্তু এসটা আসবে না। তো এটা হলো আমাদের কি জেড, জেড সমান সমান কত, এটা আমরা এতে লিখতে হবে। তো জেড সমান সমান হলো এক্স বার মাইনাস মিউ দেন সিগমা বাই রুট ওভার এন। এটা হলো আমাদের ফর্মুলা, এটা হলো আমাদের স্টেপ নম্বর 3। ক্লিয়ার? সো স্টেপ নাম্বার 1, 2 এন্ড 3 আমরা করে ফেললাম। দেন আমরা স্টেপ নাম্বার 4 এ চলে যাচ্ছি, আমাদের ডিসিশন রুল। তো আমাদের ডিসিশন রুলটা লেখা আছে, সেটা আমরা এখানে নিয়ে আসতেছি। তো ডিসিশন রুল, সো ফর আলফা, আলফার জায়গায় আমরা এটা এখন দিয়ে দিতে পারি। ফর আলফা ইকুয়াল টু 0.05, জেড ভ্যালু ফ্রম টেবল ইকুয়াল টু 1.96। তো এটা একটু আগে আমরা দেখেছি এবং এটা সেমি থাকবে। আমরা আবার যদি দেখতে চাই, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের এই ভ্যালু 0.05, তার উপরে হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে কত, 0.1.96। ওই মানটা এখানে সেমই থাকবে। তো সেটাই আমরা মুছে দিয়ে এখানে নিয়ে আসলাম 1.96। ঠিক আছে, তাহলে ডিসিশন রুলটা আমাদের আগের মতোই। কখন রিজেক্ট করবো, সো উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস ইফ জেড ক্যাল মাইনাস 1.96 or জেড ক্যাল যদি পজিটিভ আসে অন মোর দেন 1.96। তো চাইলে আমরা কিন্তু এটা একটা গ্রাফ করে রাখতে পারি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে যে কখন আমরা রিজেক্ট করব কখন রিজেক্ট করবো না। ঠিক আছে, চাইলে আপনারা এইভাবে একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের গ্রাফ আর্ট করে রাখতে পারেন এই ডিসিশন রুলের নিচে। ঠিক আছে, এভাবে কালার করলেন, এটা হচ্ছে 1.96, এদিকে হলো মাইনাস, আর এটা হলো জেড মান, এখানে হলো 0, আর এইদিকে হলো 1.96। আমরা জানি না জেড এর মান পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে। তো এই হলো আমাদের ডিসিশন রুল স্টেপ নাম্বার 4। এখন হচ্ছে যে আমাদের এই টেস্ট স্ট্যাটিস্টিক্স এর মানটা বের করতে হবে। তো আপনারা নিচে লিখবেন, আমি উপরেই লিখতেছি এখানে। ঠিক আছে, এইদিকে লিখতেছি যাতে আমাদের একই পেজের মধ্যে সব আমরা লিখতে পারি। সো এখানে আমি লিখতেছি স্টেপ নাম্বার না, এটা স্টেপ নাম্বার 4 এর ভিতরেই টেস্ট স্ট্যাটিস্টিক। তো জেড ইকুয়াল টু আমাদের ফর্মুলা হলো এক্স বার মাইনাস মিউ দেন সিগমা বাই রুট ওভার। সেখানে আমরা মানগুলা বসাই দিব। এক্স বারের মান কত, এক্স বারের মান হলো 49। ঠিক আছে, সো 49, দেন মিউ, মিউ এর মান হলো এই যে 50। ঠিক আছে, সো সেটা আমরা এখানে বসাই দিব 50। সিগমার মান 5, সো সিগমার মান 5, দেন রুট ওভার এন।
সেই n এর মান হলো 36। সো ক্যালকুলেটর যদি একবারে করতে চান তাহলে ব্র্যাকেট দিতে হবে, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিবেন, এখানে আর একটা ব্র্যাকেট দিয়ে দিবেন, তাহলে ক্যালকুলেটর একবারে মান দিয়ে দেবে। সো যদি আমরা বের করি 49 মাইনাস 50 দেন ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই রুট ওভার 36। সো এটা যোগ বিয়োগ করলে যেটা আসে সেটা হচ্ছে -1.2। হ্যাঁ, এখানে লেখলে দেখা যায় দিস ইজ -1.2। ঠিক আছে, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা দেখবো যে এই মানটা কোথায় পড়েছে, এই আমাদের কালো রিজিয়নে পড়েছে নাকি সাদা রিজিয়নে পড়েছে, বলেন দেখি একজন এই মানটা কোথায় পড়বে। কালো রিজনে। শিওর আপনি? আর কেউ? So, আর কেউ কিছু বলবে না? ঠিক আছে, এটা কালো রিজনে পড়বে না, এদিকে আছে -1.2, এটা হলো -1.9। ঠিক আছে, -1.22 হবে এই জায়গায়, -1.20। হ্যাঁ, তো 20 যদি দেই, তো 20 না দিলেও হবে। তো এটা হলে এইখানে পড়বে, ভিতরে পড়বে। ঠিক আছে, ঠিক আছে, -1.9 এর যদি বেশি হতো, -2, -3, -4, তাহলে কিন্তু এদিকে বাইরে পড়তো। কিন্তু এটা -1.9 থেকে, ঠিক আছে, বেসিক্যালি বড় 1.2, যেহেতু -1.2 বড় মাইনাস, ওই মাঝখানে পড়বে এখানে। তো এখন আমাদের ডিসিশন আমরা লিখবো। আমরা ডিসিশন কি লিখবো, ডিসিশন কিন্তু আমরা রিজেক্ট করতে পারলাম না, যেহেতু ভিতরে পড়ে গেছে। সো উই লিখবো ডিসিশন উই ফেল টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস বিকজ দ্য জেড ক্যালকুলেটেড ভ্যালু মানটা কত, -1.20, টু, তো 0 লিখলে ভালো, গ্রেটার দেন টেবুলেটেড ভ্যালু, মাইনাসের সাথে কম্পেয়ার করতে হবে। মাইনাস, যখন মাইনাস আসবে তখন মাইনাসের সাথে কম্পেয়ার, যখন প্লাস আসবে তখন প্লাসের সাথে কম্পেয়ার। ঠিক আছে, আমরা যদি ছোট আসতো আমরা কিন্তু এখানে বলেছিলাম, ঠিক আছে, মাইনাস যদি ইফ রিজেক্ট দ্য ইফ জেড ক্যাল ভ্যালু ইজ লেস দ্যান 1.96, তাহলে আমরা রিজেক্ট করতাম যেহেতু মাইনাস। কিন্তু আমরা পেলাম যে ভ্যালুটা সেটা হচ্ছে -1.2, সেটা কিন্তু -1.96 এর থেকে ছোট না, সেটা এই জন্য আমরা রিজেক্ট করতে পারলাম না, বিকজ দ্য ক্যালকুলেটেড ভ্যালু 1.96 ইজ গ্রেটার দ্যান দ্য ক্যালকুলেটেড ভ্যালু টেবিল ভ্যালু -1.96। সেজন্য আমরা রিজেক্ট করতে পারলাম না। রিজেক্ট করতে যদি পারলাম না, তাহলে পপুলেশনের যে মিন, তো নাল হাইপোথিসিস যেটা আছে সেটাই আমরা মেনে নিলাম। সো দ্য পপুলেশন মিন ইজ ইকুয়াল টু, যেটা দাবি ছিল নাল হাইপোথিসিসে, 50। অর্থাৎ নাল হাইপোথিসিস কোনটা, এটা হলো আমাদের নাল হাইপোথিসিস মিউ সমান সমান, ঠিক আছে, মিউ সমান সমান 50, এটা ছিল নাল হাইপোথিসিস। যেহেতু আমাদের রিজেক্ট করা টার্গেট ছিল, রিজেক্ট করতে পারলাম না, সো পপুলেশন মিন 50 বলে আমরা মেনে নিলাম। ঠিক আছে, কারণ তার দাবি ছিল এটাই। কি বোঝা গেছে একটু? জি স্যার। ওকে, সো বুঝা গেলে খুবই ভালো। দেন আমরা চলে যাচ্ছি আর একটা অঙ্কে। কারণ এই সরাসরি এরকম থাকবে না, আমাদের একটু কথাবার্তা অঙ্ক থাকবে। সো আমি আর একটা অঙ্ক করাইতেছি, এটা নিয়ে চলে যাচ্ছে, এখানে কিন্তু হাইপোথিসিস দিয়ে দেওয়া নাই। সো কপি, আমরা মুছে দিই।
ওকে, সো আমাদের তাহলে অঙ্ক দেওয়া আছে, দেখা যাচ্ছে আশা করি লেখা। আমরা একটু বড় করে দেই। ওকে, সো মনে করি একটা এক্সাম্পল দেওয়া আছে বা এক্সারসাইজ নাম্বার 5 এখানে মনে হয়। সেখানে বলছে কি, দ্য ম্যানুফ্যাকচারার অফ দ্য X15 স্টিল বেল্টেড রেডিয়াল ট্র্যাক টায়ার ক্লেমস দ্যাট দ্য মিন মাইলেজ the tire can be driven before the tread wears out is 60,000 miles. Assume the mileage wire follows the normal distribution and the standard deviation of the distribution is 5,000 miles. Then Crosset Track Company bought 48 tires and found that the mean mileage for its tracks is 59 and 500 miles. Is Crosset's experience different from that claimed by the manufacturer at the 0.05 significance level? তো এখানে কথাবার্তা একটু কঠিন মনে হতে পারে, বাট আপনার তো ইংরেজিতে ভালো, তো আমার মনে হয় না কঠিন। তো এখানে আমি আবার বোঝানোর চেষ্টা করতেছি। এখানে যেটা বলতেছে যে ম্যানুফ্যাকচারার, তো বুঝতেছেন যারা প্রডিউস করে X15 স্টিল বেল্টেড রেডিয়াল ট্র্যাক টায়ার্স, অর্থাৎ এই কোম্পানি X15 কোম্পানি কি করে, টায়ার তৈরি করে, ঠিক আছে। তো টায়ার তৈরি করার পরে তাদের দাবি কি, তাদের দাবি হলো যে তাদের যে টায়ার সেটা চালানোর সময় বা চালানোর পরে, হ্যাঁ, ট্রেড ওয়ার্স আউট মানে হচ্ছে কি, ওই যে থাকে না, দেখবেন যে চাকার উপরে কিন্তু টিভিএস বা কোম্পানির নাম লেখা থাকে, তাই না? জি স্যার। তো এটাই বলতেছে যতক্ষণ পর্যন্ত মানে চালানো পর্যন্ত ওই টায়ার, মানে চালানোর পরে 60,000 মাইল চালানোর পরে ওই নর্মালি ওই মানে টায়ারের, দেখবেন যে টায়ার আস্তে আস্তে ক্ষয়ে যায়, মানে ইয়েটা চলে যায়। তো এটাই ওদের দাবি যে ওদের টায়ার ওই, মনে করেন যে ওদের লোগো উঠানো পর্যন্ত 60,000 মাইল যাবে, এটা হলো তাদের দাবি। দিস ইজ দেয়ার হাইপোথিসিস, তাদের স্টেটমেন্ট যে আমাদের টায়ার 60,000 মাইল পর্যন্ত যাবে, কারণ ওই চাকার ওই কি বলে ওই খাসগুলো আস্তে আস্তে উঠে গেলে কিন্তু চাকার টেম্পার কষ্ট নষ্ট হয়ে যায়। তো ওদের ওটাই দাবি যে আমাদের চাকা 60,000 মাইল পর্যন্ত যাবে, হ্যাঁ, ওই লোগো থাকবে, প্লাস হচ্ছে যে নষ্ট হবে না, যাই হোক সহজ বাংলা কথা। এবং অ্যাজিউম দ্য মাইলেজ ওয়্যার ফলোস নর্মাল ডিস্ট্রিবিউশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5,000 মাইলস। এবং স্ট্যান্ডার্ড ডিভিশন 5,000 মাইলস মানে হচ্ছে কিছু কিছু টায়ার হয়তো 65,000 মাইলও যেতে পারে, আবার কিছু কিছু টায়ার দেখা গেলো 55,000 মাইলও যেতে পারে। সো এই হলো তাদের দাবি। তাদের দাবি তাদের চাকা বা টায়ার নর্মালি 60,000 মাইল যায়, কম করে হলো 55,000 মাইল থেকে 65,000 মাইল তাদের যাবে। দিস ইজ দেয়ার, মনে করেন যে ক্লেম বা দাবি। তো এখন তারা কি বলতেছে, তখন ক্রোসেট ট্রাক কোম্পানি নামে একটা ট্রাক কোম্পানি কি করলো, বট 48 টায়ার্স, তার মানে 48টা টায়ার কিনলো। এটা হলো স্যাম্পল সাইজ, হ্যাঁ, না চালালে তো বুঝবে না। এজন্য সে কি করলো, 48টা টায়ার ওই কোম্পানি থেকে কিনলো, X15 কোম্পানি থেকে কিনলে তারপর তারা চালাইলো। চালানোর পরে কত পাইলো, গড়ে পাইলো যে ওই, হ্যাঁ, ট্রেড ওয়ার্স বা লঘু উঠা পর্যন্ত 59,500 মাইল যায় তাদের, মানে 48টা টায়ার চালানোর এক্সপিরিয়েন্স। এখন বলতেছে, ইজ ক্রোসেটস এক্সপিরিয়েন্স ডিফারেন্ট ফ্রম দ্যাট ক্লেম বাই দ্য ম্যানুফ্যাকচারার এট দ্য 0.05 সিগনিফিকেন্স লেভেল। এখন এই যে ক্রোসেট যে গাড়ি চালাইলো বা টায়ার চালালো 48টা, তার এক্সপিরিয়েন্স আর মালিকের বা X15 বেল্ট স্টিল বেল্টেড রেডিয়াল ট্র্যাক টায়ারের মালিকের যে দাবি 60,000 মাইলস, এই দুইটা কি সেম নাকি সেম না? আবার বলতেছি, তাদের দাবি ছিল 60,000 মাইল যায়, আর এই কোম্পানি টায়ার 48 টায়ার কিনে চালাইলো এবং পাইলো কত, 59,500 মাইলস। তাহলে দুইজনের দাবি কি সেম, মানে মানে ওনার দাবি আর এনার এক্সপিরিয়েন্স দুইটা কি সেম নাকি সেম না, বলেন দেখি। স্যার কাছাকাছি তো স্যার। সে- হ্যাঁ, কাছাকাছি তো অবশ্যই হবে, এবং সেম কিনা সেটাই আমাদের টেস্ট করতে হবে, ঠিক আছে। আপাতত দৃষ্টিতে কার কাছে মনে হইতে পারে, স্যার ওনারা তো দাবি করছে 60,000 মাইল, নিতে পারলো 59,500 মাইল, হ্যাঁ, এই জন্য কম বেশি হইতে পারে। কিন্তু যেহেতু সে মাত্র 48টা টায়ার নিছে এবং তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে 5,000 মাইলস, সো সেমও হইতে পারে। সো এটা এখন আমরা টেস্ট করে দেখবো যে তার যে দাবি ছিল 60,000 মাইলস, হ্যাঁ, এটা হলো পপুলেশন হাইপোথিসিস, আর ইনি যে ট্রাক চালাইলো তার এক্সপিরিয়েন্স দুইটা সেম নাকি সেম না, সেটাই আমরা এখন বের করার চেষ্টা করবো। তো আগের মতো আমাদের প্রসেস সেম, আমরা আগে দেখবো যে কি কি দেওয়া আছে আমাদের। সেখানে আমাদের
এন হলো কতগুলা টায়ার কিনছে, সো দিস ইজ দ্য 48, সেটা হলো এন, 48টা টায়ার কিনছে, সো 48। দেন পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে দিছে কত, 5000 মাইলস, সেটা হলো আমাদের 5000। দেন এক্স বার কত আমাদের, এক্স বার এই যে, হ্যাঁ 48 টায়ার নেওয়ার পরে মিন মাইলেজ পেয়েছে কত, 59500। সো এখানে এক্স বার চিহ্নটা কিন্তু উঠে নাই, সো এটা আপনারা দিয়ে দিবেন, শুধু আবার এক্স লিখবেন না। তো সেটা হচ্ছে কত, 59500। দেন আলফা কত দেওয়া আছে, আলফাও দেওয়া আছে 0.05, সো এটা আমাদের সেমই থাকলো। সেগুলো আমাদের 1 নাম্বার স্টেপের প্রথমটুকু। দেন আমরা লিখবো হাইপোথিসিস কোন দুইটা, তো নাল হাইপোথিসিস এন্ড হাইপোথিসিস। তো নাল হাইপোথিসিসকে আমরা কি লিখি, এইচ জিরো দ্বারা লিখি, সো এইচ জিরো, এখানে এই জিরোটা বড়। সো মিউ, মিউ কোথায় আমাদের, সো আমরা মিউ নিয়ে আসতে পারি। সো মিউ সমান সমান কত দাবি ওর, মিউ সমান সমান দাবি, কোম্পানির 60,000। দাবি হলো 60,000 মাইল, ঠিক আছে, এটা হলো তার দাবি। সো আমাদের টেস্ট করতে হবে নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, এইচ ওয়ান, এটাকে চাইলে আমরা খুব সুন্দর করতে পারি, ঠিক আছে, এটাকে ছোট মানে দিতে পারি, ওয়ান রে ছোট মানে দিতে পারি, ঠিক আছে। তাহলে মিউ, তার দাবি হলো মিউ নট ইকুয়াল টু 60,000 মাইলস। এখানে নট ইকুয়াল টু সিম্বল দিতে হবে, সিম্বল থাকতে পারে নাও থাকতে পারে, আচ্ছা, না, আচ্ছা, ঠিক আছে, এটা হলো তাদের বেসিক দাবি, যেটা তাদের, এই হলো আমাদের 1 নাম্বার স্টেপ। কি কি দেওয়া আছে সেই ভ্যালুগুলো আমরা আগে লিখলাম, সেই আমরা 1টা কেটে দিই, ঠিক আছে। এন কত, সিগমা কত, এন এক্স বার কত, এন, এগুলো সব আমরা লিখলাম। দেন নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস দুইটা আমরা লিখলাম, মিউ সমান সমান 60,000 এন্ড মিউ নট ইকুয়াল টু 60,000, এটা হলো আমাদের 1 নাম্বার স্টেপ। দেন 2 নাম্বার স্টেপ, লেভেল অফ সিগনিফিকেন্স আলফা ইকুয়াল টু 0.05, সেটা দেওয়া আছে, সেটা আমরা সেম জিনিসটা এখানে লিখলাম। দেন 3 নাম্বার স্টেপ হলো কি আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক্স, যেহেতু একটাই স্ট্যাটিস্টিক্স, সো জেড ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ সিগমা বাই রুট ওভার এন, দিস ইজ আওয়ার ফর্মুলা, ঠিক আছে, 3 নাম্বার স্টেপ পর্যন্ত। ওকে, দেন আগের মতোই আমাদের 4 নাম্বার স্টেপ, ঠিক আছে। আচ্ছা, সব জায়গাতেই কিন্তু আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স 0.05 থাকতেছে, বাট এটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, নাকি আমরা আচ্ছা পরের অঙ্কে আমরা চেঞ্জ করে নিব, ঠিক আছে। ডিভিশন রুল কি আমাদের, আলফা ইকুয়াল টু 0.05, তো জেড ভ্যালু ফ্রম ট্যাবুর হবে কত, 1.96। তো ডিভিশন রুল সেম, উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস ইফ জেড কল বা জেড ক্যালকুলেটেড ভ্যালু লেস দ্যান মাইনাস 1.96 or জেড ক্যালকুলেটেড ভ্যালু মোর দ্যান 1.96, যদি সেটা হয় তাহলে আমরা রিজেক্ট করব। চলে যাচ্ছে আমাদের এখান থেকে, আমরা টেস্ট স্ট্যাটিস্টিক এখানে এদিকে চলে যাচ্ছি, এখানে আমরা মান বসাই দিব। সো ফর্মুলা আমাদের দিস, টেস্ট স্ট্যাটিস্টিক জেড ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ জেড বাই সিগমা, এখানে কি আমরা মানগুলা চেঞ্জ করে দেব। সো এক্স বার এর মান হলো 59,500, দেন মাইনাস হচ্ছে মিউ এর মান হলো 60,000, দেন ডিভাইডেড বাই সিগমা এর মান হলো 5,000, দেন ডিভাইডেড বাই রুট ওভার এন এর মান হলো 48। সো এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিব, এন্ড এখানে একটা ব্র্যাকেট দিব, তাহলে আমাদের ক্যালকুলেটর একবারে মান দিবে। সেটা যদি আমরা করি, ব্র্যাকেট 59500 মাইনাস 60,000 ব্র্যাকেট ভাগ ব্র্যাকেট 5,000 ভাগ root over 48 bracket close. So this is equal to minus
0.693। তাহলে আমরা মান পেলাম। এখন দেখেন এই মান ভিতরে পড়েছে নাকি বাইরে পড়েছে, সো এগুলো মুছে দিই। বলেন ভিতরে না বাইরে পড়েছে? -693, এটা কি 1.96 থেকে ছোট নাকি বড়? কেউ কিছু বলবে না নাকি? স্যার এটা হচ্ছে ছোট, -1.96 এর থেকে। মানে 1.96 ছোট? দেখেন মাইনাস মান স্যার কিন্তু কি কথা বলতেছেন বোঝা যায় না, আবার বলেন। স্যার এখানে কি জেড ভ্যালু জিরো দশের মাঝখানে চার্টের? কোথায় জেড ভ্যালু জিরো ধরছি? হ্যাঁ হ্যাঁ, মাঝখানে জেড ভ্যালু জিরো, এরকম এই পয়েন্টে জিরো আমরা পড়াইছিলাম না, নর্মাল ডিস্ট্রিবিউশন এই পয়েন্টে জিরো জেড ফাংশন ছিল। তাহলে এটা তো হলো মাইনাস ওয়ান ভিতরে পয়েন্ট পড়ছে নাইন না। সিক্স এটা হলো +1.96। সেই আমাদের সবসময় মনে রাখতে হবে, যদি মাইনাস মান থাকে, মাইনাস চিহ্ন থাকে, তাহলে যত বড় হবে ওইটা তত ছোট হবে। ঠিক আছে? আর প্লাস মান আমরা জানি প্লাস মান যত বড় হবে তত বড়, কিন্তু মাইনাস মান যদি সামনে মাইনাস চিহ্ন থাকে, এই ভ্যালুটা যত বড় হবে সে তত ছোট হবে। সো -1.96 অবশ্যই ছোট কম্পেয়ার টু -0.69। তো 0.69 এটা হলে জিরোর কাছাকাছি বসবে, সেটা কত পয়েন্ট এখানে -0.693। এটা কিন্তু ভিতরে হবে। লেখাটা সুন্দর হলো না? আমরা খালি চেঞ্জ করি। ঠিক আছে, এটা হলো -0.693। ঠিক আছে, এটা এই পয়েন্ট দেওয়ার এক্সাম্পল, তাহলে ভিতরে পড়বে। আমরা আবার বলতেছি, যখনই মাইনাস মান থাকবে কোনো সংখ্যার সামনে মাইনাস সিম্বল বা চিহ্ন, তো যত বড় হবে সংখ্যাটা সেটা কিন্তু ছোট হয়ে যাবে, মাইনাসের কারণে ছোট। মনে করেন আপনার কাছে একজন 10 টাকা পায় আর একজন 50 টাকা পায়, তাহলে কার কাছে আপনি বেশি ঋণী? 50 টাকা যে আমার কাছে পায়। 50 টাকা পাই। হ্যাঁ, তার মানে কি এখানে মাইনাস চিহ্ন, মানে যেহেতু লোন মাইনাস চিহ্ন, যত বড় হবে তত বেশি কষ্ট, তত বেশি মনে করেন ওই সংখ্যাটাই ছোট। তো সেই কাজটা এখানে হচ্ছে। তো -1.96 ছোট কম্পেয়ার টু -0.693, অথবা উল্টাটা -0.693 বড় কম্পেয়ার টু -1.96। তো সেটাই আমরা এখন ডিসিশনে চলে যাচ্ছি, আমাদের ডিসিশন। ঠিক আছে, আরেকটা উপরে লিখি। সো ডিসিশন আমরা কি করব, আমরা ফেল টু রিজেক্ট, যদি ভিতর পড়ে গেছে ফেল টু রিজেক্ট বিকজ দ্য ক্যালকুলেটেড জেড ভ্যালু 0.693 -0.693 greater than the calculated, so tabulated value -1.96। তাহলে কমেন্ট কি হবে? সো দ্য পপুলেশন মিন ইজ ইকুয়াল টু 60,000 মাইল, যেটা দাবি করেছিল। যেহেতু আমরা রিজেক্ট করতে পারলাম না নাল হাইপোথেসিস, অর্থাৎ নাল হাইপোথেসিস ছিল 60,000 মাইল দাবি, 48 টায়ার চালাইলাম, চালানোর পরে কিন্তু তার দাবিকে আমরা রিজেক্ট করতে পারলাম না। তার সাথে আমি একমত হলাম, বিকজ আমার যে 48 টায়ার তার চালানোর পরে তার মিন মাইলেজ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সব কম্পেয়ার করে আমরা পেলাম কি যে ওই, হ্যাঁ, আমরা নাল হাইপোথেসিস রিজেক্ট করতে পারলাম না। সেজন্য আমরা কিন্তু মেনে নিলাম যে পপুলেশন মিনটা হচ্ছে 60,000 মাইল। ঠিক আছে, তো এখানে গিয়ে আমরা লিখবো এই যে কোশ্চেন যেটা আছে, কোশ্চেনের আনসারটা আমাদের দিতে হবে, ইজ প্রসেসড এক্সপেরিয়েন্স ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট ক্লেম বাই দ্য ম্যানুফ্যাকচারার, সেটার অ্যান্সার আমাদের দিতে হবে। সো এটা আমরা লিখবো, সো দ্য প্রসেস এক্সপেরিয়েন্স ইজ নট ডিফারেন্ট। ঠিক আছে, কারণ তার দাবি ছিল 60,000 মাইল, প্রসেট গাড়ি চালাইলো 48টা টায়ার চালাইলো, চালানোর পরেও কিন্তু নাল হাইপোথেসিসকে রিজেক্ট করতে পারলো না মানেই হচ্ছে যে ওই দাবি ছিল 60,000 মান, সেটাকে সে মেনে নিল। তো সেটাই আমরা লিখবো, সো
পপুলেশন মিন 60,000, আপনি চাইলে মাইলসও লিখতে পারেন, হয়তো মাইলস আছে এখানে ইউনিট। So the Crusade experience is not different from that claim by the manufacturer at 0.05 significance. তাহলে ম্যানুফ্যাকচারের দাবি ছিল 60,000 মাইল, এবং ক্রোসেটের যে দাবি, না সরি, ক্রোসেটের যে এক্সপেরিয়েন্স, দুইটাই আসলে সেম জিনিস। তাহলে বোঝা গেল একটু? জি স্যার। তো যদি বুঝেন তাহলে করতে পারেন, আর যদি বলেন যে আর একটা করে দিতে, তাহলে আমি আর একটা অঙ্ক করাবো, ঠিক আছে? কারণ 1 ঘন্টার মতো হয়েছে, আপনাদের যদি আবার এনার্জি না থাকে। বলেন। স্যার 0.5 মান চেঞ্জ করে একটা মান বের করা। ওকে, সো আমরা তাহলে এটা করতেছি, সো এটাকে আমরা আবার মুছে দিচ্ছি। So, আমরা এখানে একটা বই থেকে একটা এক্সারসাইজ, না এখান থেকে ভিতর থেকে একটা, হ্যাঁ এটা নিচ্ছি, এটা আমি নিচ্ছি। তো এখানে ইউজ, এটাও সেম দেওয়া আছে, এটাকে আমরা 0.1 বানিয়ে দিতেছি, হ্যাঁ। সেখানে যেটা কোশ্চেন বলা আছে যে হেন্স ইজ আ ম্যানুফ্যাকচারার অফ কেচাপ। কেচাপ মানে তো বুঝতেছেন এক ধরনের সস, যেটা খান প্রাণ সস। ইউজেস এ পার্টিকুলার মেশিন টু ডিসপেন্স 60 ounces অফ ইটস কেচাপ ইনটু কন্টেনার্স। সো কন্টেনারের মধ্যে সে 16 ounce করে কেচাপ দেয়, মানে কন্টেনার মানে বক্স বা বোতল যেটাই বলেন। So from many years of experience with a particular dispensing machine, অর্থাৎ যেই মেশিন দিয়ে সে কি বলে সস কন্টেনারের মধ্যে ঢুকায়, he hence knows the amount of product in his container for the normal distribution with a mean of 16 ounce and a standard deviation of 15 ounce. তো হেন্স তার এক্সপেরিয়েন্স থেকে জানে যে কন্টেনারের মধ্যে নর্মালি 16 ounce করে কেসাপ ঢুকানো হয় বা সস ঢুকানো হয়, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি একটু কম বেশি হয় সেটা হচ্ছে 15 ounce, 0.15 বা 0.15 ounce পায়, একটু কম বেশি হতেই পারে, সবসময় সেম যাবে না। এখন বলছে কি এ স্যাম্পল অফ 60 কন্টেইনার্স ফিল লাস্ট আওয়ার রিভিলড। তাই এখন লাস্ট আওয়ারে 50টা কন্টেইনার সে ফিল করবো আর একজন ফিল করলো, এবং রিভিলড দ্য মিন অ্যামাউন্ট পার কন্টেইনার ওয়াজ 16.016 আউন্স। ঠিক আছে, তাহলে লাস্ট যে 50টা কন্টেইনার ফিল করা হলো, বা মানে এটা কি বলে পূরণ করা হলো, কেসাপ দিয়ে ভর্তি করা হলো, তো দেখা গেলো যে তাদের গড় ওজন হচ্ছে যে 16.017 আউন্স। এখন বলছে does this evidence suggest that the mean dispense is different from 16 ounce? তাহলে এই যে এভিডেন্স, অর্থাৎ 50টা নেওয়া হলো, তাদের গড় পাওয়া হলো 16.017 আউন্স, এটা কি বেসিক যে গড় ওজন 16 আউন্স, এটা থেকে কি ডিফারেন্ট নাকি ডিফারেন্ট না, সেটাই আমাদের দেখতে হবে। যে আসলে হেন্স এর এক্সপেরিয়েন্স হচ্ছে যে নর্মালি কি হয়, 16 আউন্স করে ক্যাসআপ ঢোকানো হয় বোতলের মধ্যে, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটু কম বেশি হলো 0.15 আউন্স হয়। তো লাস্ট ঘন্টায় 50টা কন্টেনার ফিল আপ করা হলো এভাবে, এবং দেখা গেলো যে এদের গড় ওজন হচ্ছে 16.017 আউন্স। তাহলে এই যে নতুন 50টাকে ভর্তি করা হলো বা পূরণ করা হলো, এই 50টার ওজন আর নর্মালি যে কন্টেইনার ওজন তাদের থেকে কি ডিফারেন্ট নাকি ডিফারেন্ট না, সেটাই আমাদের চেক করতে হবে। তো এখন আমরা লেভেল 0.01 সেন্টিমিটার, ঠিক আছে। তো আগের মতো আমরা দেখবো যে আমাদের
সো কতগুলো নিছে লাস্ট 50 আওয়ার, সো লাস্ট আওয়ার নিছে 50টা কন্টেইনার। সো দ্যাটস ওয়াই এন এর মান কত, এন এর মান হয়ে গেল আমাদের 50। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে ছিল কত, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 0.15, সেটা আমরা এখন লিখবো 0.15। দেন কত, স্যাম্পল মিন 16.017, সো স্যাম্পল মিন 16.01, সরি 017। দেন আলফাকে আমরা চেঞ্জ করে দিয়েছি, এটা আছে এখন 0.01, 1%। তো সিমিলারলি এখন আমরা স্টেপ নাম্বার 1-এ পপুলেশন মিন কত 16 আউন্স, স্ট্যান্ডার্ড সরি নট ইকুয়াল টু নল অল্টারনেট হাইপোথিসিস ইকুয়াল টু নট 16 আউন্স, এই হলো আমাদের 1 নাম্বার স্টেপ। ঠিক আছে, দেন আমাদের আলফা 2 নম্বর স্টেপ লেভেল অফ সিগনিফিকেন্স এখন হলো 1, এটা বসাই দিলাম। টেস্ট স্ট্যাটিস্টিক আমাদের যা আছে তাই, x bar equal to sorry z equal to x bar minus mu sigma by root over n. So this is step number 3. Then step number 4, so division rule alpha জায়গায় আমরা নিব 0.01, এটা হলে এখন আমাদের টেবিলের মান কত সেটা বের করতে হবে। তো আমরা টেবিলে চলে যাচ্ছি। কেউ কিছু বলতেছেন? So আমরা টেবিলে যদি চলে যাই, আমাদের নমিনেশন টেবিল, এখন আমাদের দেখতে হবে 0.01 কোথায় আছে। হ্যাঁ, বৈশাখী মনে কথা বলতে যাচ্ছে নাকি? কথা কিন্তু বুঝতে পারতেছি না আপনার। স্যার 0.01 এর মান 2.576। হ্যাঁ হ্যাঁ এটাই, তো এটাই আমরা বলতেছি। তো এটা হচ্ছে যে 0.0, এটা হলো আমাদের 0.01, এটা হলো আমাদের 0.01, এর উপরে হচ্ছে জেড এর মান 2.576। ঠিক আছে, তাই হলো আমাদের টেবিল থেকে আমরা মান বসাই দেব। তো সেটা আমরা এখন চলে যাচ্ছি 2.576, তো সেটা এখানে বসে দেব 2.576। তো একইভাবে উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস ইফ জেড কার, এখন এটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে, এখন হবে -2.576, পজিটিভ হলেও সেটা সেম 2.576। ওকে, সিমিলারলি আমরা এইখানে গিয়েও এটা চেঞ্জ করে দিব, -2.576, এখানে জেড ইকুয়াল টু 0, এখানে হলো +2.576, হলো আমাদের ডিসিশন রুল। রুল সেট করার পর আমরা চলে যাবো এখন আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক্স। সেখানে আমরা এখন বসাই দিব জেড সমান x বার মাইনাস মিউ সিগমা রুট ওভার n, কারণ এখানে আমরা এই মানগুলো চেঞ্জ করে দিব। সো এখানে আমরা বসাই করবো x বার হচ্ছে কত 16.017 মাইনাস মিন হচ্ছে পপুলেশন মিন 16, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.15, দেন n এর মান রুট ওভার 50, সরি এখন আমরা ব্র্যাকেট দিয়ে দিতে পারি একবারে করার জন্য। সো ব্র্যাকেট দিলে 16.017 মাইনাস 16 0.15 বা রুট ওভার 50, এটা আসে 0.8
0 1। সো এখন দেখেন 8 0 1 এটা ভিতরে পড়ে নাকি বাইরে পড়ে। এর ভিতরে সো এটা ভিতরে পড়ে, সো আমরা এটাকে ভিতরে এখন কিন্তু এই দিকে আছে 0.8, সো এটা 0.8টা এই দিকে হবে 0.801। এটা আমরা রিজেক্ট করতে পারলাম না। ওকে, সো একইভাবে আমাদের ডিসিশন রুলে আমরা চলে যাব। ডিসিশনে কি উই ফেল টু রিজেক্ট, সেম আমরা ফেল টু রিজেক্ট বিকজ জেড ক্যালকুলেটেড ভ্যালু। এখন আমরা যদি পজিটিভ আসছে আমরা পজিটিভের সাথে নিব। এটার মান হচ্ছে 0.801 ইস কি হচ্ছে এখন কিন্তু লেস দেন, আমরা পজিটিভের সাথে নিব লেস দেন দ্য টেবলেটেড ভ্যালু 2.576। তো যেহেতু আমরা ফেল হলাম, তো আমরা কমেন্ট লিখবো কি পপুলেশনের মিন, অর্থাৎ যেটা দাবি ছিল হেইনসের সেটাই তার সঠিক। সো দ্য পপুলেশন মিন ইজ ইকুয়াল টু 16 আউন্স। এটা ছিল সরি আউন্স, মাইলস হবে না, আউন্সেস আউন্সেস। সো এভিডেন্স আমরা এটা নিব। তো এর আগেরটাতে কিন্তু এটা দশমিক দিয়ে দিয়েন, কোশ্চেন চিহ্ন দিয়েন না। সো দিস evidence suggests that the mean amount dispense is not different from 16 minutes. এই হলো আমাদের অঙ্ক, বুঝা গেল? জি স্যার। পারবেন? স্টুডেন্ট আছে কিন্তু মাত্র 8 জন, বাকি সবাই মনে হয় কি ঘুমাচ্ছে নাকি? সবাই বাসায় চলে গেছে রাস্তায়। স্যার স্যার আজকে সবাই অনেকেই বাসায়। বাসায় যাচ্ছে তো, অনেকেই বাসায় যাচ্ছে আজকে। আচ্ছা যাক, এখন গেলে তো কিছু করার নাই। তো যাক, আমরা তো রেকর্ড দিয়েই দিব। তাহলে বোঝা গেছে মোটামুটি একটু। জি স্যার। জি স্যার। তো আজকে আমরা সিঙ্গেল মিন টেস্ট করলাম, অর্থাৎ একটা পপুলেশন ছিল। নেক্সট ক্লাসে আমরা দুইটা পপুলেশনের জন্য কম্পেয়ার করব, সাপোজ মেল ভার্সেস ফিমেল, অথবা ফর এক্সাম্পল 8 ব্যাচ ভার্সেস 7 ব্যাচ, অথবা এক জমির সাথে আরেক জমি, এরকম কম্পেয়ার করব। সেটা টু মিন টেস্ট হবে, সেখানে আমরা জেড স্ট্যাটিস্টিক ইউজ করব। আশা করি আগামীকালকে আমরা সকালে নেব 10টায়, ঠিক আছে, সেম সেম টাইম। তাহলে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। কারো কোনো কোশ্চেন নেই? তাহলে আজকে এ পর্যন্তই। হ্যাঁ, থ্যাংক ইউ সবাই আসার জন্য ক্লাসে। ভালো থাকেন আর সবাই ঠিকভাবে আবার ভিডিও দেখবেন। প্রবলেম হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ সবাই। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার।